ওয়াকফ, মডার্ন লয়ের ভাষায় যাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফ হলো একটি ইসলামিক আইনের অধীন ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে উৎসর্গ করা কোনো জমি বা কোনো সম্পদ যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না বা যেটা বেচা কিনা করা যায় না। ওয়াকফ বিল 2025-এ নতুন করে ভারতের সংসদে পাশ হয়েছে এবং বিলটি ওয়াকফ অ্যাক্ট 1995-এর উপর ভিত্তি করে করা হয়েছে, যেখানে ওয়াকফ কাউন্সিলরে মিনিমাম 4 জন বিধর্মী সদস্যকে রাখা হয়েছে। এই ওয়াকফ অ্যাক্টে মুসলিম নারীদের সুযোগ সুবিধা এবং মুসলমানদের অধিকার আদায়ের কথাও বলা হয়েছে। কিন্তু কথা হলো, ওয়াকফ জারি করার পর থেকে ইন্ডিয়ান মুসলমানরা আদৌ কি ভালো আছে? ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই ভারতের মুসলমানদের ওপর নেমে আসে এক ভয়াবহ নির্যাতন। এক রাতের ভেতরেই প্রায় 5.27 একর জমি হিন্দুরা তাদের দখলে নিয়ে নিয়েছে। 250-টিরও বেশি ঘর বাড়ি তারা এক রাতের ভিতরে ভাঙচুর করেছে। বহু বছর আগের মসজিদগুলোতে ঝুলছে হয় তালা, না হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এমনও অনেক বাড়ি ঘর আছে যেগুলো ধূলিসাৎ করে দিয়েছে তারা। বিগত দিনগুলোতে হিন্দুদের এই নির্মম পাশবিক নির্যাতনের খেলাটি আটকে রেখেছিল ওয়াকফ ইন্ডিয়ান ল 40। এই 40 নাম্বার লটি ছিল সকল হিন্দু নেতাদের মাথার ব্যথা, যেখানে তৃণমূল সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি একটা বার 40 নম্বর ধারা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে ওয়াকফ বোর্ড হয়ে যাবে দাঁতহীন পুতুল। তাহলে 40 নম্বর ধারাতে এমন কি ছিল নিয়ে সবাই এত হুমড়ি খেয়ে পড়ছিল? ওয়াকফ আইনের 40 ধারায় ওয়াকফ সম্পত্তি নির্ধারণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। কোনো সম্পত্তি ওয়াকফের কিনা তা নির্ণয় করার ক্ষমতা আইনেরই ধারা। এই ধারায় বলা হয়েছিল কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র ওয়াকফ বোর্ডই সিদ্ধান্ত নিতে পারে। এই ধারায় সাবসেকশন 1 বলা হয়েছে, যদি কোনো সম্পত্তি ওয়াকফের বলে মনে হয় তবে ওয়াকফ বোর্ড নিজেই সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারে। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 42 ধারায় ওয়াকফ বোর্ডকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে কোনো সম্পত্তি নিয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে যদি না তা ওয়াকফ ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তন করে। এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ কোনো জমিকে ওয়াকফের দাবি করা হলে সেই ক্ষেত্রে রাজস্ব বা কেন্দ্র চ্যালেঞ্জ করতে পারে না। 40(1)(3 ধারায় ব্যাখ্যা করা হয়েছে, যে সম্পত্তি ওয়াকফের নয়, অন্য কোনো ট্রাস্ট বা সোসাইটি নামে রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? এই ধারায় বলা হয়েছে, যদি ওয়াকফ বোর্ড মনে করে সরকারি রেজিস্টার্ড অন্য কোনো সোসাইটি বা ট্রাস্টের জমি, এই সম্পত্তি মালিকানা নিয়ে তদন্ত করতে পারে। যদি তদন্তে ওয়াকফ সম্পত্তি পরিণত হয় তবে এই ট্রাস্ট বা সোসাইটিকে উল্লেখিত সম্পত্তি ওয়াকফের রেজিস্টার করতে পারে বা কেন তা ওয়াকফের রেজিস্টার হবে না তার কারণ দেখাতে পারে। এই 40 ধারার কথাগুলো যদি আমরা মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমরা বুঝতে পারছি যে এই 40 ধারা কতটা শক্তিশালী ছিল মুসলমানদের এই ওয়াকফ কাউন্সিলের বোর্ডকে নিয়ে। ওয়াকফ বিলটি পাশ হওয়ার পর থেকে ইন্ডিয়ার মুসলমানদের উপরে শুরু হয়েছে একটি বেধড়ক নির্যাতন। কোনো মহিলা দাবি করছে তাদের স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোনো মা দাবি করছে তাদের সন্তানকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমরা অনেকগুলো নিউজ মিডিয়ার ভিডিওতে দেখতে পারবো যে কীভাবে বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা ধূলিসাৎ করে দিচ্ছে। এই ওয়াকফের বিষয়টি যখন ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন ইন্ডিয়া শাসন করত, সেই সময় এই ওয়াকফ করা বা ওয়াকফ করা যেসব জমি জমাগুলো ছিল সেগুলোর উপরে কোনো ট্যাক্স নির্ধারণ করা ছিল না। আর সেই সব জমির উপরে ট্যাক্স নির্ধারণ করার জন্য সেই সময় ব্রিটিশরাও এই মুসলমানদের উপর এই ধরনের নিয়মকানুন চাপিয়ে দিয়েছিল, যেটা বর্তমানে ইন্ডিয়ার হিন্দুরা করে যাচ্ছে। আর বরাবরই ইন্ডিয়ার যেসব রাজনৈতিক নেতারা আছে তারা বরাবরের মতনই হিন্দু এবং মুসলমানদের ভিতর দাঙ্গা লাগিয়েই যাচ্ছে। কারণ রাজনীতিতে যদি টিকতে হয় তাহলে অবশ্যই হিন্দুদের সাপোর্ট লাগবেই। তাহলে কি ইসরায়েল ফিলিস্তিনের সাথে যা করছে সেটাও কি আমাদের ইন্ডিয়ার মুসলমানদের সাথে হতে চলেছে? নিজেরা নিজেদের ঘর বাড়ি, নিজেরা নিজেদের ধর্মীয় শালা, মাদ্রাসা, মসজিদ এগুলো থেকে বিতাড়িত হবে? তারা কি তাদের অধিকার থেকে বিতাড়িত হবে?